বর্তমানে ভিডিও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা একটু যদি জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো চলুন একটু জুম করে বড় করে নিই। জুম করে বড় করে নিয়ে দেখি এটি কত তারিখের কর্মসংস্থান। তো আমরা একটু জুম করলাম, জুম করে একটু বড় করলাম। তো দেখুন জুম করে বড় করে দেখার পরে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে, এখানে দেখুন পরিষ্কার লেখা আছে 15 মার্চ 2025-এর কর্মসংস্থান পত্রিকা, অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা এটা 15 মার্চ 2025। তো এই কর্মসংস্থান থেকে আমরা আজকে একটা প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন পরীক্ষার জন্য, তা আমরা মূল প্র্যাকটিস সেটে যে বলবো। তো চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। মূল প্র্যাকটিস সেটে যে আমরা জুম করে বড় করে দেখছি, এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট। তো এখানে যেটা লেখা আছে আমরা শুরুতে সেটা পড়ে নেব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে আপনারা শুনবেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে কনস্টেবল পদে 4,208 জন ছেলেমেয়ে নেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট শুরু হয়েছে 2রা মার্চ থেকে, চলবে কিন্তু 20 মার্চ পর্যন্ত। তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, শারীরিক মাপজোকের পরীক্ষা হবে। এই পরীক্ষায় 120 নম্বরে 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টা, অ্যারিথমেটিক্স থাকবে 35টা, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি, সময় থাকবে 90 মিনিট। অর্থাৎ এখানে 35 প্রতি 70 আর 50 120টা নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেখানে নাম্বার থাকবে কিন্তু 120, প্রত্যেকটা প্রশ্নের মানে 1। সময় থাকবে 90 মিনিট, 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টায়, কিন্তু 1.5 ঘন্টার মধ্যে 120 নম্বরের উত্তর দিতে হবে। নেগেটিভ মার্কিং আছে এখানে, কিন্তু একটা ভয়ের বিষয় আছে, আপনারা জেনে শুনে প্রশ্নের উত্তর করবেন, তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং আসবে না, অতএব আপনার সফলতা হওয়ার বেশিরভাগ চান্স থাকে। এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি 100টি প্রশ্ন তৈরি করছেন কর্মসংস্থান পত্রিকার সহ সম্পাদক রঞ্জিত ঘোষ। আশা করি এনার প্রশ্নগুলো খুব ভালো হয়। এই প্রশ্নগুলো সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে এটা আরপিএফ এর কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ শুধু তাই নয়, সব পরীক্ষার জন্য এইসব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একে দাগের প্রশ্ন শুরু করব, তার জন্য প্রশ্নটা একটু জুম করে বড় করে নেব। জুম করে বড় করে নিয়ে দেখব যে প্রথম প্রশ্ন কি আছে। তো জুম করে বড় করে নেওয়ার পরে প্রথমে একের দাগের প্রশ্ন যেটা আছে সেটা আমরা দেখব। একের দাগের প্রথম প্রশ্ন আছে, দেখুন পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত হয়? অধ্যক্ষ, রাজ্যসভা ও লোকসভা, উপরাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা, প্রধানমন্ত্রী, রাজ্যসভা ও লোকসভা। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো তার আগে আমি বলে নিই, ভারতের রাষ্ট্রপতি লোকসভা নামক নিম্নকক্ষ ও রাজ্যসভা নামক উচ্চকক্ষ নিয়ে কিন্তু ভারতের সংসদ গঠিত হয়। নয়াদিল্লির সংসদ মার্গের সংসদ ভবনে কিন্তু এটি অবস্থিত। অতএব এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। রাজ্যসভা নামক রাজ্যসভা নামক উচ্চকক্ষ এবং লোকসভা নামক নিম্নকক্ষ। তো এটার কিন্তু বলা হয় নিম্নকক্ষ, এটা কিন্তু বলা হয় উচ্চকক্ষ। এটা কিন্তু বলে কোনটিকে? পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এই নিয়ে কিন্তু প্রশ্ন আসে। তাহলে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে কিন্তু পার্লামেন্ট গঠিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন কি আছে আমরা দেখব। দুয়ের দাগের প্রশ্ন আছে কিন্তু নীতি আয়োগ এর চেয়ারম্যানকে। সবসময় মনে রাখবেন, নীতি আয়োগের চেয়ারম্যান হয় প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রী আসুক না কেন ইনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হয়। তো এখানে আছে কি, নীতি আয়োগের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। সুব্রামনিয়াম হলেন নীতি আয়োগের বর্তমান প্রধান কার্যনির্বাহী আধিকারিক। নীতি আয়োগের প্রথম প্রধান নির্বাহী আধিকারিক ছিলেন কিন্তু সিন্ধুশ্রী খুল্লার। আর নীতি আয়োগের প্রধান কার্যবাহী আধিকারিক এবং ভাইস চেয়ারপারসন প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। আর ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যান হন। আশা করি আপনারা বুঝতে পারলেন। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে নীতি আয়োগের চেয়ারম্যান হন কিন্তু প্রধানমন্ত্রী। চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা তিনের দাগের প্রশ্নে চলে যাব। তিনের দাগের প্রশ্ন আছে, দেখুন ভারতের সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলিকে রিট জারি করার ক্ষমতা দিয়েছে? আর্টিকেল 370, আর্টিকেল 226, আর্টিকেল 482, আর্টিকেল 15। তো এর মধ্যে এর সঠিক উত্তর কী হয়? ভারতের সংবিধানের কোন ধারা হাইকোর্টগুলির রিট জারি করার ক্ষমতা দিয়েছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু, তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 226, আর্টিকেল 226 দ্বারা কিন্তু এই সংবিধানের হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা দিয়েছে। খসড়া ধারা 202, অনুচ্ছেদ 226, 7 জুন এবং 7 সেপ্টেম্বর 1949-এ বিতর্কিত 49-এ বিতর্ক হয়েছিল। এটি কিন্তু হাইকোর্টের কাছে রিট জারি করার ক্ষমতা দেয়। একজন সদস্য খসড়া অনুচ্ছেদটি সংশোধন করার প্রস্তাব করেছিলেন যাতে এটি উচ্চ আদালত প্রয়োজনীয় বা উপযুক্ত বলে বিবেচিত কোনো রিট জারি করতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো এটা কিন্তু যদি ধারা বলে তাহলে 202 ধারা অনুচ্ছেদ 226, 7 জুন 7 সেপ্টেম্বর 1949 কিন্তু বিতর্কিত হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব, আহ, তো আবারও রিপিট করে বলে দিচ্ছি, আর্টিকেল 226 এখানে যদি কিন্তু বলে ধারা, তা ধারা কিন্তু 202, ধারা হলে কিন্তু 202। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 202। আমরা চলে যাব চারিদিকের প্রশ্নে। চারিদিকের প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। চারিদিকের প্রশ্ন আছে, তুঙ্গভদ্রা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্য এখানে আছে কর্ণাটক, গোয়া, মিজোরাম, পশ্চিমবঙ্গ। তো এটা হচ্ছে একটি সংরক্ষিত এলাকা। এই তুঙ্গভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা একটা সংরক্ষিত এলাকা এবং প্রজেক্ট টাইগারের অংশ হিসাবে বাঘ সংরক্ষণ এবং চিক্কামাগালুরু জেলায় অবস্থিত ভদ্রাবতী শহরের 23 কিমি দক্ষিণে, তারিকেরে শহরে 38 কিমি উত্তরে এবং 20 কিমি পশ্চিমে, চিক্কামাগালুরু এবং কর্ণাটক রাজ্যের উত্তর পশ্চিমে কিন্তু এটা অবস্থিত। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে তুঙ্গভদ্রা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, গোয়া, মিজোরাম আর পশ্চিমবঙ্গ। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু এই কর্ণাটক রাজ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দেখা হবে সঠিক উত্তর। ভারতের কোন রাজ্যে বিধান পরিষদ নেই? মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা। তো ভারতের কোন রাজ্যে বিধান পরিষদ নেই? তো এখানে 5-এর দাগের সঠিক উত্তর হবে কি? তো আমি আপনাদের একটা কথা বলে রাখি, শুধু ভারতের কোন রাজ্যে বিধান পরিষদ নেই সেটা উত্তর করলে এখান থেকে হবে না। আপনাদের আগে জানতে হবে যে কোন রাজ্যে বিধান পরিষদ আছে, কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে সেটা আপনাকে আগে জানতে হবে। তারপরে যে আপনি ঠিক করবেন যে এখানে কোন রাজ্যে বিধান পরিষদ নেই। উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ, এই 6টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে। কোন কোন রাজ্য? উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। তার মধ্যে কিন্তু 3টি রাজ্য এখানে দেওয়া আছে। দেখুন, উত্তরপ্রদেশ দেওয়া আছে, কর্ণাটক দেওয়া আছে, তেলেঙ্গানা দেওয়া আছে, কিন্তু মধ্যপ্রদেশ কিন্তু উম, মানে এর মধ্যে এক্সট্রা দেওয়া আছে। তার মানে এই মধ্যপ্রদেশে কিন্তু বিধান পরিষদ নেই, বাকি রাজ্যগুলো কিন্তু বিধান পরিষদ আছে। তাহলে 6টা রাজ্যে বিধান পরিষদ আছে, এটা আপনারা জেনে নিলেন। উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই 6টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে। তো 6টা রাজ্যের মধ্যে 3টি রাজ্য এখানে দেওয়া আছে, এটা কিন্তু নেই, তাই এখানে এটা কিন্তু বিধান পরিষদ নেই মধ্যপ্রদেশে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি বলে কখনো উত্তরাখণ্ড দিতে পারে, তখনও কিন্তু তা আপনার হবে তাই। অন্যান্য রাজ্য দিলেই আপনার কিন্তু সেটা হবে। শুধুমাত্র 6টা রাজ্যের নাম মুখস্থ করে রাখবেন যাদের বিধান পরিষদ আছে। আমরা চলে যাবো 6-এর দাগের প্রশ্নে। 6-এর দাগের প্রশ্ন কি আছে? উপরের দিকে তুললাম। 6-এর দাগের প্রশ্ন আছে, নিচে কোন মালভূমি আগ্নেয়গিরি লাভার মাধ্যমে সৃষ্টি হয়েছে? পামির মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, তিব্বত মালভূমি, ছোটনাগপুর মালভূমি। তো এখানে 6-এর দাগের সঠিক উত্তর কী হবে? উপদ্বীপ ভারতের মালভূমি, বিশেষ করে উত্তর পশ্চিমের দাক্ষিণাত্য লাভা মালভূমির উদাহরণ। অন্যান্য উদাহরণ হলো দক্ষিণ আফ্রিকার মালভূমি, তারপরে কলম্বিয়ান মালভূমি এবং ইথিওপিয়ান মালভূমি। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু দাক্ষিণাত্য মালভূমি। আমরা চলে যাব 7-এর দাগের প্রশ্নে। 7-এর দাগের প্রশ্ন কী আছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মাহি, তাপ্তি, তুঙ্গভদ্রা আর নর্মদা। তো এখানে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? তো বিভিন্ন উপায়ে দুটি রাজ্য বিশাল অবদানের কারণে মধ্যপ্রদেশ এবং গুজরাটের লাইফলাইন নামে পরিচিত হয়েছে যে নদী, সে নদীটা এখানে সেই নদীটা কিন্তু অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে। সেই নদীটার নাম কি? সেটা হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে নর্মদা, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। মধ্যপ্রদেশ এবং গুজরাটের লাইফলাইন নামে কিন্তু পরিচিত এই নর্মদা। শুধু যে মধ্যপ্রদেশ তা না, কিন্তু গুজরাটেও কিন্তু এই নদী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 38তম, আমরা চলে যাব 8-এর দাগের প্রশ্নে। 8-এর দাগের প্রশ্ন হচ্ছে, 38তম প্যারালাল বিভক্ত করে ভারত ও পাকিস্তান, ভারত ও নেপাল, ভিয়েতনাম ও কাম্পুরিয়া, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ভারত পাকিস্তান হচ্ছে রেড ক্লিপ লাইন। ভারত নেপাল না, ভিয়েতনাম কাম্পুরিয়া না, এখানে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া হচ্ছে 38তম প্যারালাল লাইন, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। আমরা
নয়ের দাগের প্রশ্নে চলে যাব। নয়ের দাগের যে প্রশ্ন আছে দেখুন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাঝে মাঝে খরা দেখা দেওয়ার কারণ কি? ল্যাটেরাইট জাতীয় মৃত্তিকা, খুব সীমিত বৃষ্টিপাত, মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রশোধন আর অদক্ষ জল ব্যবস্থাপনা। তো অবশ্যই এখানে উত্তর দেখেই বোঝা যাচ্ছে। তো একটু আপনাকে বলে দিই, অত্যন্ত কম বৃষ্টিপাতের কারণেই কিন্তু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা দেখা দেয়। পশ্চিমবঙ্গের পশ্চিম মালভূমিতে কম বৃষ্টিপাত হয়, প্রায় 100 থেকে 125 সেমি। বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় কিন্তু খরা একটি সাধারণ ঘটনা। আর বীরভূমের ময়ূরেশ্বরে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কিন্তু 95 সেমি। আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে যেটা হবে সেটার সঠিক উত্তর কী হবে, তা খুব সীমিত বৃষ্টিপাত। অর্থাৎ আপনার বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সীমিত বৃষ্টিপাতের কারণেই কিন্তু মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা দেখা দেয়। আমরা 10-এর দাগের প্রশ্নে চলে যাব। 10-এর দাগের যে প্রশ্নটা আছে দেখুন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কী ছিল? হ্যারোড জেমার তত্ত্ব নির্ভর, মহলানবিশ তত্ত্ব নির্ভর, সোলোর তত্ত্ব নির্ভর, মহাত্মা গান্ধীর নিদর্শন নির্ভর। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? দ্বিতীয় পরিকল্পনা কমিশন। এখানে দ্বিতীয় পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কী ছিল এখানে প্রশ্ন। তো পরিকল্পনাটি মহলানবিশ মডেল অনুসরণ করে 1953 সালে ভারতীয় পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ দ্বারা কিন্তু তৈরি করা একটি অর্থনৈতিক উন্নয়ন মডেল। পরিকল্পনাটি ছিল দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বাধিক করার জন্য কিন্তু উৎপাদনশীল খাতের মধ্যে বিনিয়োগের সর্বোত্তম বরাদ্দ নির্ধারণের একটা চেষ্টা করেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে মহলানবিশ তত্ত্ব নির্ভর, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 11 দাগের প্রশ্নে চলে যাব। 11 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে কোন সংস্থা? রাষ্ট্রসংঘ, এশিয়ান উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক আর বিশ্ব বাণিজ্য সংস্থা। তো বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিশ্ব ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট অর্থাৎ WDR, ভালো করে বুঝবেন, WDR যেটাকে কিন্তু বলা হয় বিশ্ব উন্নয়ন রিপোর্ট। তো এই ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট অর্থাৎ WDR হলো বিশ্ব ব্যাংক কর্তৃক 1978 সাল থেকে প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদন। প্রতিটি WDR অর্থনৈতিক উন্নয়নের একটি নির্দিষ্ট দিকের গভীর বিশ্লেষণ প্রদান করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে WDR অর্থাৎ বিশ্ব উন্নয়ন রিপোর্ট, আর WDR এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিশ্ব ব্যাংক। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 12 দাগের প্রশ্নে। 12 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, CNG এর অর্থ কী? কনভার্টেড ন্যাচারাল গ্যাস, কন্ডিসিউড ন্যাচারাল গ্যাস, কন্ডাক্ট ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো সিএনজির পুরো কথা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। এটা একটা সংকুচিত প্রাকৃতিক গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজি জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের একটি রূপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 13 দাগের প্রশ্নে চলে যাব। 13 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। মরীচিকার কারণ কি? এই আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। তো মরীচিকা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোকরশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন কিন্তু প্রতিসরণের দরুন অবিলম্ব থেকে দূরে সরে যায়। আর আলো যখন ক্রান্তিকোণের চেয়ে বড় মানের কোণ বিভেদ তলে আপাতিত হয় তখন কিন্তু প্রতিসারিত না হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই পুরো ঘটনাকে কিন্তু বলা হয় মরীচিকা। তো এখানে মরীচিকার কারণ হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অর্থাৎ দিক হবে সঠিক উত্তর। আমরা 14 দাগের প্রশ্নে চলে যাব। তো 14 দাগের প্রশ্ন কি আছে দেখুন, পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিচের কোনটি অপরিহার্য নয়? পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিচের কোনটি অপরিহার্য নয়? লোকসভার অনুমোদন, অর্থমন্ত্রীর অনুমোদন, রাজ্যসভার অনুমোদন, কোনোটিই নয়। তো 14 দাগের এখানে সঠিক উত্তর কী হবে? তো 14 দাগের এখানে সঠিক উত্তর হবে অর্থমন্ত্রীর অনুমোদন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। চলুন 15 দাগের প্রশ্ন কী আছে দেখে নিই। 15 দাগের প্রশ্ন আছে, নিচের কোন ধারাটি এখনও পর্যন্ত ব্যবহার হয়নি? ধারা 60, ধারা 352, ধারা 356 আর ধারা 360। তো এর মধ্যে নিচের কোন ধারাটি এখনও পর্যন্ত ব্যবহার হয়নি? তো 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে 360 ধারা। 360 ধারাটা এখনও পর্যন্ত ব্যবহার হয়নি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব।
তো 16 দাগের প্রশ্ন কি আছে? 16 দাগের প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে হাতির সংখ্যা সব থেকে বেশি? বিহার, কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু। 2017 সালের মার্চ থেকে মে মাসে সরাসরি ব্লক গণনা পদ্ধতিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তৈরি করা এই আদমশুমারি অনুসারে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে 10,139টি, পূর্ব মধ্য অঞ্চলে 3,128টি, উত্তর পশ্চিমে 2,085টি এবং দক্ষিণে 11,960টি হাতি রয়েছে। অঞ্চল হিসেবে 6,049টি কিন্তু হাতি আছে। সবচেয়ে সর্বাধিক হাতি আছে সেটা হচ্ছে কর্ণাটকে। তো এখানে প্রশ্ন আছে ভারতের কোন রাজ্যে হাতির সংখ্যা বেশি? 6,049টি হাতি আছে কিন্তু কর্ণাটকে। আমরা 17 দাগের প্রশ্নে চলে যাব। 17 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, রাউরকেলা স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র আর জার্মানি। তো 17 দাগের সঠিক উত্তর কী হবে? রাউরকেলা স্টিল প্ল্যান্ট। তো রৌরকেল্লা ইস্পাত কারখানা হলো ভারতের উড়িষ্যা রাজ্যের রৌরকেল্লা শহরে কিন্তু গড়ে ওঠা একটি বৃহৎ ইস্পাত কারখানা। এটি কিন্তু দেশের প্রথম পাবলিক সেক্টরের দ্বারা কিন্তু নির্মিত বৃহৎ ইস্পাত কারখানা। এই ইস্পাত কারখানা পশ্চিম জার্মানির সহযোগিতায় কিন্তু এটি নির্মিত হয়েছিল। কত সালে? 1960 সালে। তো এখানে আমার যে প্রশ্ন আছে, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? তো অবশ্যই কিন্তু জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল। অর্থাৎ 17 দাগের সঠিক উত্তর হবে ডি দাগ। কত সালে? 1960 সালে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 18 দাগের প্রশ্নে চলে যাব। 18 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, ভারতের প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিল কারা? কুষাণ, আর্য, গুপ্ত আর মুঘল। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হলো কুষাণরাই কিন্তু প্রথমত স্বর্ণমুদ্রা চালু করেছিলেন। কুষাণরা মূলত পশ্চিম চীন অঞ্চলের অন্তর্গত ছিল। এরা ইউসিস নামেও পরিচিত। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন কিন্তু কুষাণ রাজবংশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 19 দাগের প্রশ্নে। 19 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। 19 দাগের প্রশ্ন আমরা দেখব। তো 19 দাগের প্রশ্নটা দেখুন, আমরা কাদা রাস্তার পিছল খেয়ে পড়ি কেন? এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। ঘর্ষণজনিত কারণেই কিন্তু আমরা কাদা রাস্তায় পিছল খেয়ে পড়ি। তো 19 দাগের সঠিক উত্তর কী হবে? 19 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক, অর্থাৎ ঘর্ষণ হবে এখানে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে সিংভূম কিসের জন্য বিখ্যাত? সিংভূম কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে কয়লা, তামা, লৌহ আকরিক আর অ্যালুমিনিয়াম। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? জাদুগোড়ার খনিটি হলো দেশের প্রথম খনি যা বাণিজ্যিকভাবে ইউরেনিয়াম উৎপাদন করে। এটি দেশের সিংভূমের ট্রাস্ট বলয়ে 1951 সালে আবিষ্কৃত প্রথম ইউরেনিয়াম সঞ্চয়। এটি ঝাড়খণ্ডের সিংভূম জেলায় অবস্থিত। 1967 থেকে 1968 সাল পর্যন্ত এখানে খনির কাজ শুরু হয়। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কী পাচ্ছি? এখানে এর সঠিক উত্তর কী হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ এখানে যেটা আছে সিংভূম কিসের জন্য বিখ্যাত, তো এটা হয় ইউরেনিয়াম উৎপাদনের জন্য। তো এখানে দেখুন ইউরেনিয়াম নেই, তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা 21 দাগের প্রশ্নে চলে যাব। 21 দাগের প্রশ্ন আছে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান কোন শহরে আয়োজিত হয়? এখানে আছে অসলো, ব্রাসেলস, জেনেভা, দি হেগ। তো অবশ্যই এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা না আপনাদের, কারণ 2024 সালের নোবেল পুরস্কার বিজয়ীদের 10 ডিসেম্বর 2024 তারিখে সুইডিশ রাজধানী শহর স্টকহোম এবং নরওয়ের রাজধানী অসলোতে কিন্তু আয়োজিত একটি অনুষ্ঠানে ভূষিত করা হয়েছিল। নোবেল ফাউন্ডেশন কর্তৃক আলফ্রেড নোবেল স্মরণে কিন্তু প্রবর্তিত নোবেল পুরস্কার প্রতি বছর 10 ডিসেম্বর বিজয়ীদের প্রদান করা হয়। তারিখটা মনে রাখবেন, 10 ডিসেম্বর। প্রতি বছর 10 ডিসেম্বর কিন্তু এই নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু অসলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অসলো হবে এর সঠিক উত্তর। তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা চলে যাব 22 দাগের প্রশ্নে। 22 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 22 দাগের প্রশ্ন কী আছে?
বাইশ প্রশ্ন আছে, ইসরায়েল থেকে ভারতীয়দের উদ্ধার কার্যের অপারেশনটির নাম কি? অপারেশন গঙ্গা, অপারেশন অজয়, অপারেশন কাবেরী, অপারেশন দোস্ত। তো সম্ভবত অপারেশন গঙ্গা ছিল কিন্তু ওই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হয়েছিল তখন, যেটা ভারতীয়দের উদ্ধার করেছিল ইউক্রেন থেকে, সেটাই কিন্তু অপারেশন গঙ্গা ছিল সম্ভবত। এখানে কিন্তু ইসরায়েল থেকে ভারতীয়দের উদ্ধার কার্য অপারেশনটির নাম কি? তো এখানে হবে অপারেশন অজয়, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, অপারেশন অজয়। হামাস আর ইসরায়েল সংঘাতের মধ্যে কিন্তু সেখানে অনেক ভারতীয়রা আটকে পড়েছিল। তো সেখান থেকে ইসরায়েল থেকে ভারতীয়দের উদ্ধার করেছিল, সেই অপারেশনটা ছিল কিন্তু অপারেশন অজয়, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আর এখানে হামাসের সঙ্গে কিন্তু ইসরায়েলের যুদ্ধ হয়েছিল, এই কথাটা আপনারা মনে রাখবেন। আমরা চলে যাবো 23 প্রশ্নে। 23 প্রশ্ন কি আছে? 23 প্রশ্ন আছে, রানী গাইদ রানী গাইদিন লিউ উপজাতি স্বাধীনতা সংগ্রামী জাদুঘর ভারতের কোন রাজ্যে আছে? মণিপুর, আসাম, হরিয়ানা, তেলেঙ্গানা। তো এখানে 23 সঠিক উত্তর কি হবে? তো 23 সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ মণিপুরে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 24 প্রশ্ন। পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে 24 প্রশ্ন। মাইক্রোসফট ওয়ার্ড নিচের কোনটির উদাহরণ? তো ইনপুট ডিভাইস, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, প্রসেসিং ডিভাইস, অপারেটিং সিস্টেম। তো মাইক্রোসফট ওয়ার্ড নিচের কোনটির উদাহরণ? তো 24 সঠিক উত্তরটা কী হবে? তো 24 এখানে যে প্রশ্নটা আছে এর সঠিক উত্তর হবে কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার। বিদ্যাগ হবে সঠিক উত্তর, মাইক্রোসফট ওয়ার্ড নিচের কোনটির উদাহরণ? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 25 প্রশ্নে চলে যাব। 25 যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, ভারত প্রথম কত সালে অলিম্পিক হকিতে সোনার পদক জিতেছিল? 1928, 1936, 1946, 1948। তো 25 সঠিক উত্তর কি হবে? ভারতের প্রথম কত সালে অলিম্পিক হকিতে সোনার পদক জেতে? তো এখানের সঠিক উত্তর হবে কিন্তু 25 দাগের সঠিক উত্তর তাহলে কি হবে? তো ভারতীয় পুরুষ হকি দল 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে তাদের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল। এটি হকির ক্ষেত্রে ভারতের দীর্ঘ আধিপত্যের সূচনা করে। এটি একটি অত্যন্ত প্রতীকী কৃতিত্ব যা আন্তর্জাতিক খেলাধুলায় ভারতের সম্ভাবনাকে আলোকিত করে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 1928 সালে। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 26 প্রশ্নে চলে যাব। 26 প্রশ্ন আছে, আমাদের মাথার ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ? মস্তিষ্ক, কান, হাত আর চোখ। মস্তিষ্ক, কান, হাত আর চোখ। তো এর মধ্যে সঠিক উত্তর কি হবে? কর্ণ বা কান প্রাণীদের শ্রবণ অঙ্গ, যা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে। এটি মানবদেহের একটি অঙ্গ যা মাথার দুদিকে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, কান। আমরা চলে যাবো 27 প্রশ্নে। 27 প্রশ্ন আছে, নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? মাছ উৎপাদন, দুধ উৎপাদন। তো এখানে ওপাশে আর দেখার দরকার নেই, এখানে মাছ উৎপাদন হচ্ছে, নীল বিপ্লব মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত। আমরা চলে যাবো 28 প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু সরিয়ে নিয়ে আসি। তো 28 প্রশ্ন আছে, বাংলার আদিনা মসজিদ কে তৈরি করেন? ইলিয়াস শাহ, সিকিন্দার শাহ, আজম শাহ, মীর কাসিম। তো এখানে 28 সঠিক উত্তর কী হবে? তো এখানে 28 সঠিক উত্তর হবে, ভালো করে বুঝবেন, বাংলার আদিনা মসজিদ কে তৈরি করেন, এখানে কে নির্মিত করেন, এটা কিন্তু প্রশ্ন। তো আদিনা মসজিদ হচ্ছে মালদায় অবস্থিত একটি মসজিদ। এটি কিন্তু সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে কিন্তু তৈরি করা। এটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ। আর এটা কিন্তু যে ধর্মের জন্য এই মসজিদটা, সেটা হচ্ছে সুন্নি ইসলাম। আর এটার কিন্তু অবস্থান হচ্ছে পান্ডুয়া, মালদহ জেলা, পশ্চিমবঙ্গ, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে মালদহ জেলার কিন্তু পান্ডুয়ায় এটা অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আদিনা মসজিদ হচ্ছে ভারতের প্রথম আহ, পশ্চিমবঙ্গ রাজ্যের পান্ডুয়ায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি কিন্তু 14 শতকে নির্মিত হয়েছিল, আর মসজিদটি বাংলার সুলতান সিকান্দার শাহের শাসন আমলেই কিন্তু নির্মিত হয়েছিল। তাই সিকান্দার শাহকে কিন্তু আদিনা মসজিদ নির্মাণের কৃতিত্ব দেওয়া হয়। মসজিদটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? অবশ্যই সিকান্দার শাহ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর, সিকান্দার শাহ।
আমরা চলে যাবো 29 দাগের প্রশ্নে। চলুন 29 দাগের প্রশ্ন কি আছে দেখি। 29 দাগের প্রশ্ন আছে, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? জিপসাম, সিনবার, ব্রিকস্টোন আর ব্রিমস্টোন। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কি হবে? তো 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ব্রিমস্টোন, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা 30 দাগের প্রশ্নে চলে যাব। 30 দাগের প্রশ্ন আছে, কোন শহরে প্রথম হাইড্রোজেন বাস চালু করে? পুনে, চেন্নাই, লেহ আর বেঙ্গালুর। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? তো 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু লেহ শহরে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। হাইড্রোজেন বাস চালু করেছে লেহ শহরে। এবার আমরা 31 দাগের এই প্রশ্নটা দেখব। 31 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বৃত্ত অধিকার। তো এখানে 31 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে এই মৌলিক অধিকার নয় কোনটি। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিক অধিকার নয় কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে সম্পত্তির অধিকার হচ্ছে মৌলিক অধিকার নয়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। তাহলে মৌলিক অধিকার কোনগুলো? ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং শোষণের বিরুদ্ধে অধিকার, এগুলো কিন্তু মৌলিক অধিকারের মধ্যে। আর মৌলিক অধিকার নয় কোনটি? তো সম্পত্তির অধিকার। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা চলে যাবো 32 দাগের প্রশ্নে। 32 দাগের যে প্রশ্নটা আছে তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। 32 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 32 দাগের প্রশ্ন আছে, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো লোহা, রূপো, দস্তা, তামা। তো ফুল বিষয়টা হচ্ছে গ্যালভানাইজেশনটা কী জিনিস? গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো লোহা, রূপো, তামা, দস্তা, তামা। তো গ্যালভানাইজেশন হচ্ছে প্রসেসটা এমন যে দেখাচ্ছে কোনো লোহাকে বা কোনো কিছু ধাতুকে বেশি দিন টেকসই করে রাখার জন্য, যাতে তাতে কোনো বাইরে থেকে, যেমন লোহায় বাইরে থেকে মরিচা না পড়ে, লোহাকে অনেক দিন ধরে সুস্থ স্বাভাবিক রাখার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়, গ্যালভানাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয়। মূলত একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া, যাতে সেটা দীর্ঘদিন হয় এবং সেটাকে দেখতে সুন্দর হয়। এটার হচ্ছে মূল বিষয় হচ্ছে গ্যালভানাইজেশন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো লোহা, রূপো, দস্তা, তামা। তো এখানে এর সঠিক উত্তর তাহলে কী হবে? তো দেখুন, সবসময় লোহার উপরে দস্তার প্রলেপ দেওয়া হয়। তো এখানে বলছে গ্যালভানাইজেশন ব্যবহৃত ধাতু হলো, তো এখানে সব ধাতুই এখানে কিন্তু ব্যবহার করা হয়। তো এখানে এর সঠিক উত্তর হবে দস্তা। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে কি? তো পরের প্রশ্ন আছে 33 দাগের প্রশ্ন, ভারতের প্রথম রাজ্য হিসাবে একটি ডেডিকেটেড গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার নীতি চালু করলো কারা? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 33 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মধ্যপ্রদেশ, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 34 দাগের প্রশ্নে। 34 দাগের প্রশ্ন আছে, ম্যালেরিয়া রোগের ভেক্টর কোনটি? কিউলেক্স মশা, মাসি, অ্যানোফিলিস মশা আর অ্যাডিস মশা। তো ম্যালেরিয়া রোগের বাহক, তো অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক, অর্থাৎ ম্যালেরিয়া রোগের ভেক্টর হচ্ছে অ্যানোফিলিস মশা। সিদ্ধাক হবে সঠিক উত্তর। অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া মশা, যেটা ম্যালেরিয়া মশার প্রধানত ম্যালেরিয়া রোগ জীবাণুর বাহক হিসেবে পরিচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 35 দাগের প্রশ্নে। 35 দাগের যে প্রশ্নটা আছে, কোন বছরটিকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে উদযাপন করা হয়েছে? 2023, 2022, 2024, 2025। তো এখানে 35 দাগের সঠিক উত্তর কী হবে? তো মিলেট অর্থাৎ বাজরার স্বাস্থ্য ও পুষ্টিগত উপকারিতা সম্পর্কে সচেতনতার জন্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং জাতিসংঘ 2023 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট অর্থাৎ IYM 2023 হিসাবে স্বীকৃতি দিয়েছে। ভারত সরকার 2023কে আন্তর্জাতিক বাজরা বছর হিসেবে উদযাপন করার প্রস্তাব করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে সঠিক উত্তর হবে 2023 সাল, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 36 দাগের প্রশ্নে। 36 দাগের যে প্রশ্নটা আছে, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, JB কৃপলানি, আবুল কালাম আজাদ। তো এখানে সঠিক উত্তর কী হবে? JB কৃপলানি 1947 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। কৃপলানির আগে 1946 সালে INCর সভাপতি হিসাবে জওহরলাল নেহেরু ছিলেন। কৃপলানির পরে পট্টভি সীতারামাইয়া 1948 এবং 1949 সালে INCর সভাপতি ছিলেন। 1950 সালে পুরুষোত্তম দাস ট্যান্ডন INCর সভাপতি ছিলেন।
এবং 1951 সালে জওহরলাল নেহরু আইএনসির সভাপতি ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালের ডিসেম্বর মাসে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এটা প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু A.O. হিউম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 1885 সালের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আইএনসির প্রথম সভাপতি ছিলেন, সেটা 1885 সালে। উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু জে.বি. কৃপালিনী। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন সাহিত্যি ত্যাগের প্রশ্ন। সাহিত্যি ত্যাগের যে প্রশ্নটা আছে দেখুন, শাল গাছ হলো একটি পর্ণমোচী গাছ, চিরসবুজ গাছ, জেরোফাইট আর কোনিফেরাস। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো সাহিত্যি ত্যাগের সঠিক উত্তর হবে কিন্তু পর্ণমোচী গাছ হচ্ছে শাল গাছ, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরতি ত্যাগের প্রশ্নে চলে যাবো। আরতি থেকে যে প্রশ্নটা আছে দেখুন, প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে নিচের কোনটিকে বোঝায়? নৃত্যশিল্পী, গোলমরিচ, হাতির দাঁত, উৎকৃষ্ট মানের মসলিন। তো এই যবনপ্রিয়, তো এটার বলতে কী বোঝায়? তো এর সঠিক উত্তর হবে গোলমরিচ, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 39 দাগের প্রশ্নে চলে যাব। 39 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 39 দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? আয়কর, জিএসটি, কর্পোরেট কর, অপরের সবগুলো সঠিক। তো 39 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু জিএসটি হচ্ছে প্রত্যক্ষ কর নয়, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর, আর সবগুলো কিন্তু প্রত্যক্ষ কর। আমরা চলে যাব 40 দাগের প্রশ্নে। 40 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিচের কোনটি নামিবিয়ার রাজধানী? লুয়ান্ডা, কাম্পালা, উইন্ডহোক আর লুসাকা। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো উইন্ডহোক নামিবিয়ার রাজধানী শহর, যা কিন্তু দেশের প্রায় কেন্দ্রে অবস্থিত। এটি 5428 ফুট উচ্চতায় অবস্থিত এবং অরেঞ্জ নদীর উত্তরে প্রায় 400 মাইল এবং দক্ষিণে আফ্রিকার কেপটাউন থেকে 707 মাইল উত্তরে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু উইন্ডহোক, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 41 দাগের প্রশ্নে চলে যাব। 41 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? অশোক, বৃহদত্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর পুষ্যমিত্র শুঙ্গ। তো এখানে 41 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 41 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বৃহদত্ত। বৃহদত্ত ছিলেন শেষ মৌর্য সম্রাট, বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অশোকের মৃত্যুর পর তার পরিবার রাজত্ব করতে থাকে, কিন্তু সাম্রাজ্য ভেঙে যেতে থাকে। মৌর্যদের মধ্যে শেষ বৃহদত্ত তার সেনাপতি পুষ্যমিত্র সঙ্গ দ্বারা হত্যা করা হয়েছিল, যিনি 185 খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ সাম্রাজ্য সন্ধান করেছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 42 দাগের প্রশ্ন। 42 দাগের প্রশ্ন আছে, GUI এর সম্পূর্ণ নাম কি? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 42 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব এবং এটিকে সরিয়ে নিয়ে 42 দাগের প্রশ্ন দেখব। 43 যে প্রশ্নটা আছে দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এইডস এর পুরো নাম কি? এইডস এর পুরো নাম কি? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 44 দাগের প্রশ্নে। 44 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, জেনেটিক্স এর জনককে? আচার্য জগদীশচন্দ্র বসু, গ্রেগর জোহন মেন্ডেল আর রবার্ট হুক আর আইজ্যাক নিউটন। তো 44 দাগের সঠিক উত্তর কী হবে? গ্রেগর ইউহান মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন একজন অস্ট্রিয়ার জীবনবিজ্ঞানী, ধর্মযাজক, আবহাওয়াবিদ ও গণিতজ্ঞ, যার আবিষ্কারগুলো জেনেটিক্স এবং বংশগতি বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল। তাই তাকেই কিন্তু প্রায়শই জিন তত্ত্ববাদের জনক বলে অভিহিত করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে 44 দাগের সঠিক উত্তর হবে কি? তো এখানে গ্রেগর জোহান মেন্ডেল, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর, জেনেটিক্সের জনক। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 45 দাগের প্রশ্ন। 45 দাগের প্রশ্ন আছে, শ্যামল 4200 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর অতনু 5700 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 2600 টাকা লাভ হলে শ্যামল ও অতনুর লভ্যাংশের পার্থক্য কত? আমরা এক সাইডে লিখবো শ্যামল আর এক সাইডে লিখবো অতনু। শ্যামল ইস টু অতনু। শ্যামলের টাকাটা কত মাস খেটেছে? 42,000 টাকা খেটেছে 12 মাস। তাহলে এখানে 42,000টা দিয়ে দেবো, ইন্টু 12 দিয়ে দেবো। আর বলেছে 4 মাস পরে অতনু যোগ দেয় 57,000 ইন্টু
4 মাস পরে, তার মানে 8 মাস খাটবে ওর 1 বছরে। তাহলে 57,000 ইন্টু 8। তো আমরা এই 3টি শূন্য এখান থেকে কাটতে পারি, কারণ এ পাশে অনুপাত আছে, তো এটা কাটতে পারি। এখানে সরাসরি আমরা এটা গুণ করতে পারি। 12 দিনও 24-এর 4, 12 দিনও 24-এর 4 হাতে 2, 4 বর্ণ 48 আর 2 50, 504 ইস টু, এটা আমরা গুণ করতে পারি 27টা 56, 6 হাতে 5, 50টা 40 আর 5 45। দেখুন 504 আর 456। তো এটা কাটাকুটি করে এখানে পাই 21, এখানে পাচ্ছি 19। এখন এখানে বলেছে কি, এখানে বলেছে এই টাকার থেকে শ্যামল ও অতনুর লভ্যাংশের পার্থক্য কত। তাহলে দুজনের কিন্তু লভ্যাংশ বার করতে হবে এবং তাদের আবার পার্থক্য বার করতে হবে। তো শ্যামল পাবে হচ্ছে, শ্যামল সমান সমান এই 26,000 ইন্টু এটা কিন্তু গুণ করব কত দিয়ে, এখানে আছে 21, এখানে আছে 19, তাহলে 21 আর 19 হচ্ছে 40, তাহলে 21/40। তো এই শূন্য আর এই শূন্য কাটবো, তারপরে এটাকে এটা দিয়ে কাটবো। তো কত হবে, 4×6 = 24, 4×6 = 24 আর 2 26, 4×5 = 20। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 650 হয়। 650কে যদি আমরা 21 দিয়ে গুণ করি, তা আমরা যদি 650কে 21 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 13,650, 13,650। এটা পাচ্ছে কে, শ্যামল। অতনু কিন্তু পাচ্ছে কত, এই 2000, এই 26,000কে আমরা কি করব, গুণ করব 19/21 দিয়ে, 19/40 দিয়ে। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এটাকে এটা দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 650। 650কে 19 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, 12,350, 12,350। এখন এই দুটোর পার্থক্য কত, এই দুটো পার্থক্য অর্থাৎ এখানে যদি আমরা 12,350 দিয়ে বিয়োগ করি তাহলে হচ্ছে এখানে শূন্য, 5 শূন্য, 3 আর কত হলো 6, 3 হলে 6, 2 আর কত হলে 3, 1 হলে 3, অর্থাৎ 1300 টাকা কিন্তু এদের পার্থক্য হচ্ছে, লভ্যাংশের পার্থক্য। অর্থাৎ এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো সমাধান করা যায়। তো এই অঙ্ক, এই 45 দাগের থেকে অঙ্ক, এই 45 দাগের অঙ্ক থেকে কিন্তু পরবর্তী অঙ্কগুলো আমরা পরের ক্লাসে করব। আজকে ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনাদের শুভ হোক।